তাই তো না কিছুদিনের মধ্যে দেশে ভয়াবহ বন্যা, তখন হঠাৎ করে চারিদিকে ইউনূস সাহেবের গুণগান। কারণ ওনার কথাতে বিদেশি কিছু সংস্থা মিলে বন্যার্তদের পুনর্বাসনের জন্য 1,000 কোটি টাকা দিবেন বলে ঘোষণা আসে। ইন্টারন্যাশনাল খেলোয়াড় বলে কথা, কিন্তু বন্যা শেষ হয়ে 9 মাস গেল, সে 1,000 কোটি টাকা আর আসলো না, আর আসবেও না। আর এভাবেই শুরু প্রশংসা নেওয়ার নয়া বন্দোবস্ত। দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে রাজপথ কাঁপিয়ে বেড়েছে হাসপাতরা। আর ঠিক তখনই ইলিশ নাকি কান্নডালায় ঘটলো, আওয়ামী লীগ সরকার ভারতকে সব ইলিশ নাকি দিয়ে দিত। এবার যেহেতু আওয়ামী লীগ সরকার নাই, তাই ভারতে কোনো ইলিশ যাবে না। মহা আনন্দে এই সরকার প্রশংসা করে যাচ্ছিল সবাই, কিন্তু এই আনন্দ আর থাকলো না বেশি। সপ্তাহখানেক পর দেখা গেল ইলিশ পাঠানো হলো ভারতে। এরপর মনে আছে আমাদের ইন্টারন্যাশনাল খেলোয়াড় সুইজারল্যান্ড সফরে গেলেন, 47টা দেশের সাথে মিটিং, চারদিকে কি গুঞ্জন, এই না হলে দেশ প্রধান, এই বা দেশ ইউরোপ আমেরিকা না হয়ে যাবে কই। ওমা, এই আনন্দ আর বেশি দিন থাকলো না, কারণ এই সফরের পরপরই সুইজারল্যান্ড সরকার বাংলাদেশের সকল আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছে। অক্টোবরে লোকটা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে দেশে আনলেন, আর ঠিক তার 2 মাস পরেই ডিসেম্বরে 31,000 বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া। আর আসিফ নজরুল তাদের এই বলে সান্ত্বনা দিলেন যে প্রবাসে না থেকে বাংলাদেশের ফুটপাতে তরমুজ বিক্রি করলে আরো ভালো টাকা ইনকাম করা যায়। এখন প্রশ্ন হলো, তাহলে প্রবাসী সবার উচিত কি দেশে এসে তরমুজ বিক্রি করা? জীবনে নামাজ রোজার ধারে কাছে না যাওয়া আমাদের শক্তিশালী মুসলিম নেতা ইউনূস সাহেব কি সুন্দর টুপি মাথায় দিয়ে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে লোকাল ভাষায় বক্তব্য দিল, সামনের ঈদ আপনার নিজের দেশে করবেন। আবার সবাই বলে উঠলো, এই লোকটারে কেউ থামান। এবার সাথে যোগ হলো সেকেন্ড নোবেল লোডি। অথচ এর কিছুদিন পরেই হঠাৎ একদিন ঘুম থেকে উঠে শুনি কোরবানি ঈদ করতে দেশে নতুন করে প্রবেশ করেছে 1,13,000 রোহিঙ্গা। কিছুদিন আগে ইনভেস্টমেন্ট সামিট হলো, ইংলিশম্যান আশিককে দিয়ে খুব সুন্দর প্রেজেন্টেশন দেওয়ালেন ইউনূস সাহেব। এক প্রেজেন্টেশনেই $310 মিলিয়ন বিনিয়োগের আশ্বাস পেয়েছে সরকার। আবার সবাই বলে উঠলো, এই লোকটারে কেউ থামান। অথচ বিগত 5 বছরের মধ্যে সর্বনিম্ন ইনভেস্টমেন্ট কমিটমেন্ট এসেছে এই বছর, তাও সেটি গত বছর থেকেও 8 গুণ কম। আর এইদিকে 2 দিন আগে নিউজ হলো, গত 10 মাসেও কোন বিদেশি বিনিয়োগের মুখ দেখেনি বাংলাদেশ। তারপর কিছুদিন আগে খুব হম্বিতম্বি নিয়ে প্রচার করা হলো, দেশে নাকি রিজার্ভ আগের তুলনায় বেড়েছে। সবাই আবার বলে উঠলো, এই লোকটারে কেউ থামান। অথচ দেশে বিনিয়োগ নাই, শিল্প কারখানা একের পর এক বন্ধ হচ্ছে, রপ্তানিতে ভাটা নেমে এসেছে। এত কিছুর পরেও কি করে রিজার্ভ বাড়ে? এই প্রশ্নটা যাদের মনে আসছে না, তারা একটু কষ্ট করে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ঘুরে আসুন। 2024 আগস্টের পর থেকে এই পর্যন্ত $300 মিলিয়ন রিজার্ভ কমেছে। ইউরোসের ম্যাজিকে বাংলাদেশ নাকি প্রায় 90 ধাপ এগিয়ে বিশ্বের 47তম শক্তিধর দেশে পরিণত হয়েছে বলে প্রচার করা হলো কিছুদিন আগে। উপদেষ্টা আসিফ মাহমুদ এটা প্রচার করে খুব ভাবা নিলেন সবার কাছে, কিন্তু দেখা গেল সেই তালিকায় বিগত বছরে আমরা ছিলাম 43তম দেশ, উল্টো পিছিয়েছি 4 ধাপ। মিথ্যে প্রফেশন নেওয়া ছাড়া এই অবস্থা কি করেছে গত 10 মাসে দেশের জন্য? কিচ্ছু না। উল্টো উনি নিজের আখের গছিয়েছে সরকার প্রধান হয়ে। গ্রামীণ ব্যাংকের 663 কোটি টাকা কর্মকুফ, গ্রামীণের নামে জনশক্তি রপ্তানির লাইসেন্স, গ্রামীণের নামে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন, আর গ্রামীণ ফোনের 4,500 কোটি টাকা বকেয়া কর্মকুফ। ও হ্যাঁ, গ্রামীণ ব্যাংকের আগামী 5 বছরের কর্মকুফ করেছেন উনি। আর গ্রামীণ ব্যাংকের সরকারের মালিকানা 25% থেকে নামিয়ে 10% আনা হলো। অন্ধের দেশে আয়না বিক্রি করতে নয়, মূলত অন্ধের দেশে নিজের আখের গোছাতে এসেছেন তিনি। এটি যত তাড়াতাড়ি উপলব্ধি করতে পারবেন, দেশের জন্য ততই মঙ্গল।